আমার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকেও তোমাদের সাথে আমি একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করার নিমিত্তে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দর্শন বিষয়ে অধ্যয়নরত মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীর জন্য আজকে যে প্রসঙ্গটি আমি নির্ধারণ করেছি সেই বিষয়টি হলো প্রয়োগবাদ কি এবং কেন ও এর প্রধান বৈশিষ্ট্যসমূহ। আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের জন্য একটি কোর্স নির্ধারিত আছে, সেটি হলো প্রয়োগবাদ ও মানবতাবাদ। আজকে আমি শুরুতেই প্রয়োগবাদ থেকে এবং সূচনা পর্বে একটি অধ্যায়কে তোমাদের জন্য রেখেছি, অর্থাৎ এরই ভিত্তিতে আমি প্রয়োগবাদের ভিতরে আমি আস্তে আস্তে যাব। শুরুতে প্রয়োগবাদ এবং তার বৈশিষ্ট্য এই সম্পর্কে একটু আলোকপাত না করলেই নয়, সেই হিসেবে বিষয়টা আজকে নির্ধারণ করেছি তোমাদের জন্য। স্লাইডে বিষয়টা আমি যেভাবে দেখিয়েছি সেই বিষয়টা আমি এখানে তোমাদেরকে পর্যায়ক্রমে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আমি এখানে তোমাদের জন্য পরিবেশন করেছি। প্রয়োগবাদ সম্পর্কিত বিষয়গুলো পরিবেশন করতে গিয়ে প্রয়োগবাদের সংজ্ঞা উদাহরণের প্রেক্ষিতে এখানে কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম আমি উল্লেখ করতে যাচ্ছি। পরিশেষ তারপরে যেটা দেখাচ্ছি তোমাদেরকে প্রয়োগবাদী দর্শন কেন, অর্থাৎ এই দর্শনের উপযোগিতা, তারপর আছে এই দর্শনের প্রধান বৈশিষ্ট্যসমূহ, পরে আমরা মন্তব্যে যাব। কাজেই সূচনাতে আমি এই সম্পর্কে তোমাদের দৃষ্টি কাটছি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিষয়ে মাস্টার্সে শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য যে কোর্সগুলো আছে সেগুলো তো দর্শনের যে বিষয়গুলো তোমাদের বেশি প্রণিধানযোগ্য বিষয় হিসেবে তোমরা অধ্যয়ন করে আসছো, তারই একটি বিষয় প্রয়োগবাদ ও মানবতাবাদ। তা প্রয়োগবাদ আসলে কি? প্রয়োগবাদী দর্শন বিশেষত সেটা আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দার্শনিক চিন্তার ফসল। আমেরিকান দার্শনিকরা দর্শনের ক্ষেত্রে বিশেষভাবে চিন্তা রাজ্যে তারা দার্শনিক প্রজ্ঞা সমৃদ্ধ বিষয়গুলোকে প্রয়োগবাদী দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন দেখে থাকেন। তারই প্রেক্ষিতে তাদের কাছে এই দর্শন একটি বিশেষ উপযোগিতা সমৃদ্ধ দর্শন। প্রয়োগবাদের অনেকগুলো নামও আছে, সেটাকে প্রয়োজনবাদও বলা হয় এবং ব্যক্তির উপযোগিতাবাদ, কিংবা সেটা ব্যক্তি নিজস্ব উপযোগিতা আঙ্গিকে আমাদের চাহিদাবাদের একটি বিশেষ দিগদর্শন মাত্র। মার্কিন দার্শনিক চিন্তার ক্ষেত্রে প্রয়োগবাদ বা প্রয়োজনবাদ কথাটি এক বিশেষ গুরুত্বের অধিকারী। প্রয়োগবাদ মার্কিন দার্শনিক আন্দোলনের নির্দেশক ওঠে, যার ফলে আমেরিকান দার্শনিক চিন্তা প্রথমবারের মতো পরিপক্কতা লাভ করে এবং আমেরিকান যুক্তরাষ্ট্রের চিন্তার ক্ষেত্রে নিজেদেরকে ইউরোপের প্রভাবমুক্ত বলে দাবি করতে সক্ষম হয় তারা এই তত্ত্বের প্রেক্ষিতে। একমাত্র ব্রিটিশ সমর্থক এফ.সি. এশিলার ছাড়া এ মতের সব কজন প্রবক্তা এই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। আর এখানে যারা নামকরা দার্শনিক তাদের নামটি আমি এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিশেষ করে উইলিয়াম জেমস, জন ডিউই, এই দুজন এই প্রয়োগবাদী দর্শনের দুজন শীর্ষ ব্যক্তিত্ব। এর সাথে যদিও আমরা যোগ করতে পারি এফ.সি. এশিলারকেও। এখানে আমাদের প্রয়োগবাদ কি? প্রয়োগবাদ আমরা প্রাচীন গ্রিক দর্শনের প্রয়োগবাদের রূপরেখা দেখে আসছি। বিশেষ করে সেটি অভিজ্ঞতাবাদের একটি দিক, এবং অভিজ্ঞতা বিষয়গুলো তোমরা জানো যে অভিজ্ঞতাবাদ অনেক সময় সংশয়বাদ কিংবা সেটা
ব্যক্তিতে ব্যক্তি ভিন্ন তত্ত্বের আঙ্গিকে বিষয়গুলো কখনো কখনো এসে যায়। কাজেই প্রয়োগবাদী চিন্তা বা প্রয়োগবাদী যে সমস্ত যৌক্তিক কাঠামোগুলো আছে সেইগুলো প্রায় ক্ষেত্রেই অনেক সময় ব্যক্তিভিত্তিক হয় এবং ব্যষ্টিক হয়। সার্বজনীন কিংবা সার্বিক অর্থে প্রয়োগবাদকে সবসময় গ্রহণযোগ্য হওয়ার কথাও নয় এবং অনেক সময় হয় না সেটা। প্রয়োগবাদ মূলত এমন একটি দার্শনিক মতবাদ যে মতবাদ মনে করে যে কোনো বচন কিংবা তত্ত্বের সত্যতা মূলত তার প্রয়োগশীলতার উপর নির্ভর করে। প্রায়োগিক সুযোগ সুবিধা আনয়নের সক্ষম যে তত্ত্ব, উপাত্ত, মতবাদ কিংবা বচন সেটাই সত্য কিংবা সত্য মূল্যায়নের একটি বিশেষ হাতিয়ার। যে সমস্ত বচন কিংবা তত্ত্ব প্রায়োগিক দিক থেকে এর সফলতা পাওয়া যায় না কিংবা প্রায়োগিক দিক থেকে তথা এটার ব্যবহারিক উপযোগিতার আঙ্গিকে তার সফলতা আমাদের কাছে ধরা দেয় না, সেই বিষয়টি যাই হোক না কেন সেটাকে কোনো তত্ত্বের আঙ্গিকে সত্য বৈধতার আঙ্গিকে বিচার করা ঠিক নয়। মূলত এই দিক থেকেই প্রয়োগবাদী দর্শনের সূচনা। কাজেই প্রয়োগবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্র্যাগম্যাটিজম, যা গ্রিক শব্দ প্র্যাগমা থেকে এসেছে। প্র্যাগমা অর্থ অ্যাকশন বা কার্যকারিতা। তাই প্র্যাগম্যাটিজম শব্দ দ্বারা কার্যকারিতাকে বোঝানো হয়ে থাকে। এই মতবাদের মূল কথাই হলো দর্শনের উদ্দেশ্য হবে মানুষের বাস্তব জীবনের উপযোগিতা সাধন বা উপযোগিতা আমাদের কিভাবে উপযোগিতাকে আমরা পেতে পারি সেই দিক থেকেই এই দর্শনের বিষয়টি বিচার্য। কোনো ধারণা, মত বা তত্ত্ব গ্রহণ করতে হলে তাহাকে বাস্তব জীবনের কার্যকারিতা দ্বারা যাচাই করতে হবে। অর্থাৎ প্রয়োগবাদ অনুসারে বাস্তব উপযোগিতাই হবে দার্শনিক সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মানদণ্ড। সুতরাং এখানে প্রয়োগবাদী দার্শনিক হিসেবে আমরা যাদেরকে পেয়েছি বিখ্যাত প্রয়োগবাদী দার্শনিক, সেটা আগেও বলে আসছি, যেমন এদের সবাই আমেরিকান দার্শনিক। এদের মধ্যে শীর্ষ দার্শনিক সারির ব্যক্তিত্ব হলেন উইলিয়াম জেমস ও জন ডিউই। প্রয়োগবাদ সম্পর্কে শুরুতেই তোমাদের প্রশ্ন জাগবে, যেমন ব্যক্তিকেন্দ্রিক দর্শন তথা প্রয়োগবাদী দর্শন কেন, অর্থাৎ তার প্রয়োজনীয়তা কি? এই প্রশ্ন জাগাই স্বাভাবিক। প্রয়োগবাদ আসলে একটি প্রয়োজনবাদী দর্শন, সেটা ব্যক্তিকেন্দ্রিক হোক, সামষ্টিক হোক কিংবা সার্বিক হোক, যেভাবে বিষয়টাকে আমরা দেখি না কেন, প্রয়োগবাদ মূলত একটি প্রয়োজনবাদী উপযোগবাদী দর্শন। কোনো বিষয়ের সত্যতা, বৈধতা, যৌক্তিকতা, নৈতিকতা, উচিত অনুচিত, ভালো মন্দ, যথার্থ এই জাতীয় বিষয়গুলো সার্বজনীন ও সার্বিক অর্থে গ্রহণ করা কিংবা বর্জন করার কোনো সার্থকতাই নেই, যেখানে ব্যক্তি মানুষের ক্ষেত্রে বিষয়টি বঞ্চিত হয় কিংবা ব্যক্তি মানুষ সেখান থেকে কোনো প্রায়োগিক সুবিধা অর্জন করতে সক্ষম না হয়। এই হলো প্রয়োগবাদী দর্শনের মূল আবেদন। অর্থাৎ প্রয়োগবাদী দর্শনের মূল চালিকা বা মূল চাহিদা এখানে একটি, সেটা হলো বাস্তব উপযোগিতা। কোন একটি বিষয় কিংবা ঘটনা কিংবা কোনো তত্ত্বপাত্য দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমাদের ব্যক্তি চাহিদা কতটুকু সেটা পরিপূরণ করতে সক্ষম, তারই প্রেক্ষিতে এই দার্শনিক তত্ত্বের বিশেষ দিকটি আমাদের কাছে ধরা দেয়। প্রয়োগবাদী দর্শন কেন? প্রয়োগবাদী দর্শন হলো আমাদের বাস্তব জীবনের ব্যক্তিকেন্দ্রিক কিংবা সামাজিক যাই বলি
সেটা আমাদের উপযোগিতাকে নাশ করার জন্য, অর্থাৎ এখানে উপকারিতা মূল জিনিস নয়, আমাদের উপযোগিতা। উপযোগিতা কথাটি আসলে এটি একটি অর্থনৈতিক পদবাচ্য। সেখানে ব্যবহারিক সুযোগ সুবিধা কিংবা আমাদের অভাব মেটাইবার ক্ষমতায় কি উপযোগিতা কথাটি দ্বারা বিশেষ বা বিষয়টি চিহ্নিত করা হয়। অর্থাৎ উপযোগিতা হলো আমাদের অভাব মেটাইবার ক্ষমতা। কোনো বিষয় বা ঘটনা যদি আমাদের কোনো চাহিদা কিংবা অভাব বোধকে নাশ করতে পারে এবং আমাদের চাহিদাকে পরিতৃপ্ত করতে সক্ষম হয়, সেটা যাই হোক না কেন, দার্শনিক দৃষ্টিকোণ থেকে, প্রয়োগবাদী দার্শনিক দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরা যথার্থ বলবো, যৌক্তিক বলবো, সেটাকে আমাদের দৃষ্টিতে নৈতিক বলবো। তাই হলো প্রয়োগবাদী দার্শনিকদের মূল আবেদন। প্রয়োগবাদী কেন, এই প্রসঙ্গটি আবারও যদি ভিন্ন আঙ্গিকে বলি, তাহলে আমরা প্রাচীন গ্রিক দর্শনও এটা দেখে আসছি। প্রোটাগোরাসের ক্ষেত্রে তোমরা একটি সুবিখ্যাত উত্তর দেখেছ যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। ব্যক্তি মানুষ নিজেই সবকিছু মূল্যায়নের মানদণ্ড, সার্বজনীন সার্বিক অর্থে এবং চিরন্তন অর্থে কোনো সত্য কিংবা বৈধ এই ধরনের তত্ত্ব কারো কাছে কাম্য নয়। সেটাই ছিল সেই প্রোটাগোরাসের সুবিখ্যাত, অর্থাৎ সফিস্ট প্রধান প্রাচীন গ্রিক দার্শনিক প্রোটাগোরাসের সেই সুবিখ্যাত উক্তির মূল পদবাচ্য বা মূল তাৎপর্য। সেখান থেকে আমরা পর্যায়ক্রমে কালের ধারাবাহিকতায়, বিশেষ করে আজকে আমরা সমকালীন দর্শনে যে সমস্ত দার্শনিক বিষয় আমরা পেয়েছি এসে, তা একটি বিশেষ দিক হলো প্রয়োগবাদী দর্শন। প্রয়োগবাদী দর্শন যোগ চাহিদায়, বিশেষ করে উন্নত দেশে, আমেরিকা যুক্তরাষ্ট্র উন্নত দেশগুলির একটি, সেখানে যারা দার্শনিক চিন্তায় বিষয়টিকে প্রাধান্য দিতে চেয়েছেন, তারা প্রয়োগবাদী দর্শনের বিষয় উপজীবী হিসেবে গ্রহণ করেছেন। আর তারই প্রেক্ষিতে সেটা কোনো বিষয় বা ঘটনার বাস্তব উপযোগিতা এবং মানুষ কিংবা ব্যক্তি মানুষের প্রয়োজনের নিরিখে এবং প্রয়োজন সিদ্ধির লক্ষ্যে যে তত্ত্বপাত্য আমাদেরকে সন্তুষ্টি বিধান করতে সক্ষম, সেইরূপ দর্শনই হলো প্রয়োগবাদী দর্শন। এবং এরই প্রেক্ষিতে এই দর্শনকে তারা প্রাধান্য দিয়েছেন, আপনার সামনে এনেছেন। এতক্ষণ আমি যে বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করছি, সেই বিষয়গুলো মূলত হলো প্রয়োগবাদ কি, কেন, এই বিষয়টি। তারপরে তোমাদেরকে স্লাইডে দেখছো এই দর্শনের প্রধান বৈশিষ্ট্যসমূহ। অন্যান্য দর্শন থেকে প্রয়োগবাদী দর্শনের কতগুলো সুনির্দিষ্ট বিশেষত্ব আছে, যে বিষয়ের প্রেক্ষিতে এই দর্শনকে অন্যান্য দর্শন থেকে সহজে পৃথক করে চেনা সম্ভব। এবং তারই প্রেক্ষিতে আমি এখানে পর্যায়ক্রমে এর প্রধান বৈশিষ্ট্যসমূহ তোমাদের সাথে আলোকপাত করছি। এবং এই দর্শনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এখানে শুরুতে আছে। যেটা প্রয়োগবাদ দর্শনের বাস্তব উপযোগিতা হলো দর্শনের যথার্থ লক্ষ্য, 1 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ এই দর্শন যথার্থ লক্ষ্য হিসাবে একমাত্র বাস্তব উপযোগিতা, অর্থাৎ ব্যবহারিক সুযোগ সুবিধার ভিত্তিতেই এই দর্শনকে দার্শনিক তত্ত্বাদির আঙ্গিকে মূল্যায়ন করা সম্ভব। অর্থাৎ জ্ঞানের জন্য জ্ঞানার্জন প্রয়োগবাদী লক্ষ্য নয়। এ মতবাদ তাই সত্যতা, বৈধতা, বাস্তবতা সবকিছু কি ব্যবহারিক উপযোগিতার মানদণ্ডের আঙ্গিকে বিচার করে থাকে। এই একটি প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো প্রয়োগবাদ এক বিশেষ ধরনের অভিজ্ঞতাবাদী মতবাদ। আমি আগেও বলে আসছি তোমাদেরকে যে অভিজ্ঞতাবাদের পরিণাম সংশয়বাদ। প্রয়োগবাদ এমন একটি অভিজ্ঞতাধর্মী মতবাদ যা ব্যক্তির চাহিদাকে সেটা পরিতৃপ্ত করতে সক্ষম।
তার সাথে সামষ্টিক ধ্যান ধারণা, সামষ্টিক চিন্তা চেতনার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। কাজেই প্রয়োগবাদী মতবাদ অভিজ্ঞতাবাদী ভিত্তি সত্য, অভিজ্ঞতার বাইরেও তা অনেক বিষয় এর সাথে সম্পর্কযুক্ত। তবে অভিজ্ঞতা বিষয়টাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। অভিজ্ঞতার আঙ্গিকে যে বিষয়গুলো মূল্যায়ন করা সম্ভব এবং ব্যবহারিক সুযোগ সুবিধার ভিত্তিতে জ্ঞাত অভিজ্ঞতার আঙ্গিকে তা সমন্বয় করা সম্ভব, সেই বিষয়টাই কি প্রয়োগবাদী দর্শনের নিজস্ব কাঠামোর মধ্যে ফেলা হয়েছে। অর্থাৎ প্রয়োগবাদ এমন এক বিশেষ ধরনের অভিজ্ঞতাগত মতবাদ। অভিজ্ঞতা হলো এমন একটি জ্ঞানতাত্ত্বিক মতবাদ যে মতবাদ মনে করে অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতার বাইরে কোনো কিছু স্বীকার করা যায় না। কিন্তু প্রয়োগবাদ অভিজ্ঞতার বাইরে বিষয়ও বিশ্বাস করে থাকে, কিন্তু তারা অভিজ্ঞতাবাদী এজন্য যে কোনো ধারণা বা বিশ্বাসের কার্যকারিতা। এই মতবাদ মূলত অভিজ্ঞতা ভিত্তিক ভাবে যাচাই করা হয়ে থাকে এবং তারই পক্ষপাতী। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রয়োগবাদী মতবাদ বা প্রয়োগবাদী দর্শন একটি পরিবর্তনশীলতা বিশেষ দিক মাত্র। অর্থাৎ প্রয়োগবাদী পরিবর্তনে বিশ্বাসী। এই মতবাদ অনুযায়ী কোনো বিশ্বাস বা ধারণা বা তত্ত্ব সদাই পরিবর্তনশীল এবং পরিবর্তনের সময়ের ব্যবধানে যদি তা বাস্তব উপযোগিতা প্রদান না করতে পারে, তাহলে সে ধারণা বা তত্ত্ব পরিবর্তনশীলই থাকবে এবং সেটাকে দার্শনিক তত্ত্বে হিসাবে অর্থাৎ উপযোগিতার আঙ্গিকে হয়তো মূল্যায়নের আওতায় আসবে না। 4 নম্বর বৈশিষ্ট্য, প্রয়োগবাদ একটি ভাববাদ বিরোধী মতবাদ। বিশেষ করে এটি এই জন্য ভাববাদ বিরোধী মতবাদ কারণ বিষয়টি ব্যক্তি তার নিজের চাহিদার আঙ্গিকে তাৎক্ষণিকভাবে এটি বিচার করতে সক্ষম এবং এই বিষয়টির সাথে সার্বিক ধ্যান ধারণা, চিন্তা কিংবা মনস্তাত্ত্বিক ভাবধারার সম্পর্ক না থাকাই স্বাভাবিক। সেই জন্য এটি একটি ভাববাদী মতবাদ। একটি হেগেলীয় বাম দলভুক্ত দার্শনিক আন্দোলনের একটি ফসল। কাজেই এই মতবাদকে ভাববাদ বিরোধী মতবাদ হিসেবে আখ্যায়িত করা যৌক্তিক। পঞ্চমত, প্রয়োগবাদ একটি বাস্তববাদী মতবাদ। দর্শনের বিভিন্ন তত্ত্ব উপাত্ত, যে বিষয়গুলো আমরা সচরাচর দর্শনে অধ্যয়ন করে থাকি, এর অধিকাংশই সত্যতা, বৈধতা, যৌক্তিকতা, উচিত অনুচিত, ন্যায়পরতা, আদর্শতা, সার্বিক, এই সমস্ত তত্ত্ব উপাত্তের আঙ্গিকই মূল্যায়ন করতে আমরা অভ্যস্ত। যেহেতু প্রয়োগবাদী তত্ত্ব সম্পূর্ণই ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহার ভিত্তিক এবং সেটা ব্যক্তি তার বাস্তব জীবনে কোনো জিনিস ব্যবহার করতে গিয়ে সেটা দার্শনিক কিংবা পরাতাত্ত্বিক কিংবা নৈতিক যৌক্তিক যাই হোক না কেন, যদি ব্যবহারিক সুযোগ সুবিধার আঙ্গিকে ও বাস্তবতার ভিত্তিতে তার অর্জিত ফসল তার হাতে নাগালে না আসে, সেটাকে প্রয়োগবাদী দৃষ্টিকোণ থেকে এর যথার্থ পদবাচ্য হিসেবে গ্রহণ করা হয় না। তাই প্রয়োগবাদী একটি বাস্তববাদী মতবাদ বটে। জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই মতবাদ বাস্তববাদকে সমর্থন করে। প্রয়োগবাদীদের মতে জ্ঞান মানেই কোনো না কোনো বিষয়ের জ্ঞান। জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতা যেমন থাকতে হয় তেমনি জ্ঞেয়ও থাকতে হয়। অর্থাৎ জ্ঞাতা ও জ্ঞেয় তার ভিত্তিতে যে জ্ঞান, সেই জ্ঞান প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তির চাহিদা নিবৃত্তিতে সক্ষম হতে বাধ্য। ষষ্ঠত, প্রয়োগবাদ এক ধরনের যুক্তিবিরোধী মতবাদও বটে। কারণ ব্যক্তিবিশেষের চাহিদা, ব্যক্তিবিশেষ ধ্যান ধারণা, তার ব্যক্তিবিশেষের প্রজ্ঞা, তার অভিজ্ঞতা এবং তার সার্বিক চিন্তা, এই বিষয়গুলো সমষ্টির সাথে সর্বদা এবং সার্বিকের সাথে সর্বদা সাদৃশ্যপূর্ণ হবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। সেই বিধায় প্রয়োগবাদ এক ধরনের যুক্তিবিরোধী মতবাদ
যুক্তির চেয়ে প্রায়োগিক বিশ্বাস এবং আবেগ এই মতবাদেরই প্রেরণা। প্রয়োগবাদীদের মতে বিশুদ্ধ যুক্তি দ্বারা কোনো কিছু বিচার করাও যায় না। বিশুদ্ধ যুক্তি পরাতাত্ত্বিক ক্ষেত্রেও বা অন্য সমস্ত সার্বিক সামষ্টিক যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা সচরাচর প্রয়োগ করে থাকি, তাতে করে সার্বিক মানবতার জন্য সেটা কল্যাণপদ কিংবা যথার্থ মনে করা হলেও প্রয়োগবাদীদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সেইরূপ নয়। প্রয়োগবাদীরা তারা ব্যবহারিক সুবিধা এবং ব্যক্তিগত সুবিধা, এই দুইটা সুবিধা যেখানে অর্জিত হয়, যেই তত্ত্ব উপাত্তের ভিত্তিতে, যেই দার্শনিক বিষয়াদির প্রেক্ষিতে, সেটাকে তারা যথার্থ মনে করেন। সেই বিধায় এটাকে যুক্তিবাদ বিরোধী মতবাদ হিসাবে চিহ্নিত হওয়া স্বাভাবিক। সপ্তমত, প্রয়োগবাদ জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদে বিশ্বাসী, অর্থাৎ যেখানে যার দুইটা অর্থ হতে পারে। দ্বৈতবাদী বিশ্বাসী বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি এইভাবে। প্রয়োগবাদ যখন সার্বিকের সাথে কোনো বিষয় যখন সার্বিকের সাথে মিলে যায় তখন তার একটা অর্থ হয়। আবার যখন সার্বিকের সাথে বিষয়টি কোনো দার্শনিক বিষয় কিংবা কোনো ঘটনা সার্বিক চিন্তা সার্বিক বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কিন্তু ব্যক্তির চিন্তা ব্যক্তির চাহিদা নিবৃত্তিটা যথার্থ, কাজেই একই বিষয় দুই অর্থ বহন করতে এখানে সক্ষম। যখন ব্যক্তিকেন্দ্রিক উপযোগের ভিত্তিতে বিষয়টিকে মূল্যায়ন করা হয় তখন তার একটি অর্থ দাঁড়ায়। আবার একই বিষয় কিংবা অনুরূপ অন্য কোনো বিষয় যদি কখনো স্থানকাল পাত্রভেদে কখনো সার্বিকের চাহিদা এবং সার্বিকের চিন্তা চেতনার সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ হয় তখন তার আরেকটি অর্থ দাঁড়ায়। কাজেই একই বিষয় সার্বিক এবং ব্যষ্টিক সবসময় একই রূপ নাও হতে পারে, একটি হলে অন্যটি বর্জিত হবে, এটি স্বাভাবিক। সেই বিধায়ী একটি দ্বৈতবাদের আবেদন এখানে নিহিত আছে। প্রয়োগবাদী জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদী বিশ্বাসী। প্রয়োগবাদ জ্ঞাতা ও জ্ঞানের বিষয়ের মধ্যে উপযোগিতার মধ্যস্থ দাবি করে। তাই বলা যেতে পারে যে উইলিয়াম জেমস তার সত্যাসত্যের জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদে এই বিষয়টাকে তিনি বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন। সর্বশেষে প্রয়োগবাদ একটি মানবতাবাদী মতবাদ। তবে মানবতাবাদী মতবাদ এই জন্য বলা হচ্ছে এখানে যে তারা ব্যষ্টিক কিংবা ব্যক্তির কল্যাণ যদি সাধন করা যায়, এই ব্যষ্টি এবং ব্যক্তির সমষ্টি হবে সার্বিক বা সামষ্টিক, সেই বিষয়টি অর্জিত হবে। এই দৃষ্টিকোণ থেকে এক অর্থে এটা মানবতাবাদী। প্রয়োগবাদী একটি মানবতাবাদী মতবাদ। এই মতবাদ মানুষের বাস্তব প্রয়োজন সিদ্ধির কথা বলে। প্রয়োগবাদ একটি জীবনমুখী দর্শনও বটে। এই দর্শনের দ্বারা জীবনের প্রয়োজন সাধন করাই প্রয়োগবাদীদের মূল লক্ষ্য। আমার সুপ্রিয় শিক্ষার্থী, প্রয়োগবাদী দর্শন একটি মানবতাবাদী দর্শন। প্রয়োগবাদ ও মানবতাবাদ নামক তোমাদের যে বিশেষ একটি কোর্স আছে, সেই বিষয়টা আমরা যখন পর্যায়ক্রমে আলোচনা করব, মানবতাবাদ নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। প্রয়োগবাদ মানবতাবাদী দর্শন এই জন্য বলা হচ্ছে এখানে এই অর্থে যে ব্যক্তির কল্যাণ যদি নিহিত হয়, সামষ্টিক কল্যাণ হয়তোবা সেখানে অর্জিত হওয়া অসম্ভব নয়। এরই ধারাবাহিকতায় প্রয়োজনের নিরিখে এবং প্রয়োজন পরিপূর্ণতার স্বার্থে এটি মানবতার সার্বিক চিত্র উদ্ঘাটনে সক্ষম। সেই দৃষ্টিকোণ থেকে এইটাকে একটি মানবতাবাদী দর্শনের বিশেষ দিক হিসেবে চিহ্নিত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ এর প্রধান বৈশিষ্ট্য সম্পর্কিত যে সমস্ত ধারাভাষ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি পর্যায়ক্রমে, তার প্রেক্ষিতে হয়তো মনে হবে এই দর্শন খুবই ভালো কিংবা
অনেক ক্ষেত্রে এটা একপাক্ষিকও মনে হতে পারে। কাজেই যাই হোক, বিষয়টি কিন্তু একদম সমালোচনার ঊর্ধ্বেও নয় এবং সার্বিক অর্থে এটি বিতর্কের ঊর্ধ্বে তাও ঠিক নয়। এর অনেক সীমাবদ্ধতা আছে, এর অনেক সংকট আছে। কারণ এই কথাটি সমালোচনার দৃষ্টিকোণ থেকে ২-৪টি কথা আমার মন্তব্যে না বললেই নয়। মন্তব্য এখানে এই বিষয়টির ক্ষেত্রে এই অর্থে প্রযোজ্য যে প্রয়োগবাদ কোনো একজন খারাপ লোক খারাপ কাজ করতে সফলভাবে যে খারাপ কাজটি সে করতে পারে, সেই কাজটিকে তার সফলতা অর্জনের হাতিয়ার এবং যে তথ্য উপাত্ত কিংবা যে কর্মপ্রচেষ্টার প্রেক্ষিতে এই খারাপ কাজটি করতে সে সক্ষম হয়েছে, সেটাকে সে যথার্থ মনে করছে প্রয়োগবাদী দর্শনের দৃষ্টিকোণ থেকে। আসলে এই বিষয়টি দার্শনিক প্রজ্ঞার দৃষ্টিকোণ থেকে যথার্থ নয়, বরঞ্চ আমাদের নীতিবিধ্বংসী কাজেরই একটি বিশেষ দিক মাত্র। যদি প্রয়োগবাদী দর্শনকে এই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়, অর্থাৎ ব্যক্তির চাহিদা, ব্যক্তির উপযোগিতা, সেগুলো পরিতৃপ্তির স্বার্থে এই দর্শনের বিশেষ প্রতিপাদ্য দিক, এই অর্থে গ্রহণ করা যেতে পারে ততটুকু পর্যন্ত যেখানে ব্যক্তির কারণে সমষ্টি কিংবা আমাদের মানবতা কিংবা আমাদের সার্বিক চিন্তা চেতনা, দার্শনিক এবং নৈতিক যৌক্তিক বালত্ব, উচিত অনুচিত এই দিকগুলো ব্যাহত না হবে। যেখানেই প্রয়োগবাদী দর্শন প্রয়োগ করতে গিয়ে সার্বিকের চিত্র চেঞ্জ হবে, নেতিবাচক চেঞ্জ হবে, নেতিবাচক পরিবর্তন ঘটবে, সেখানে এই দর্শন অর্থাৎ প্রয়োগবাদী দর্শন আমাদের জন্য একটি বিরূপই নয়, একটি এমন একটি নেতিবাচক অধ্যায়ের সূচনা করবে যেটা আসলে আমাদের কাম্য নয়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে আমি যে বিষয়গুলো পর্যায়ক্রমে দেখানোর ভিত্তিতে প্রয়োগবাদী দর্শনকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, তারই প্রেক্ষিতে তোমরা হয়তো এই বিষয় সম্পর্কে নিশ্চয়ই কিছুটা অবগত হতে পেরেছ। আশা করি তোমরা এই দর্শনের মূল আবেদন সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে সক্ষম হয়েছ। এর কোথাও যদি তোমাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা কোনো অনুসন্ধিৎসা থেকে থাকে, গ্রুপে আমার দেওয়া যেই ঠিকানা সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। তোমরা যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে হয়তো আরেকটি অধ্যায় নিয়ে আরেক সময়ে, এবং ইতিমধ্যে তোমাদের সাথে আমি অনলাইনে অনেকগুলো ক্লাস করেছি। আশা করি সবগুলো বিষয়ে তোমরা নিজেদের মতো করে মূল্যায়ন করতে গিয়ে সেগুলো সম্পর্কে তোমরা সম্যক ধারণা পেয়েছ এবং বিষয়গুলো তোমাদের ক্ষেত্রে একটি স্থায়ী আবেদন সৃষ্টিতে সক্ষম হয়েছে। এই প্রত্যাশায় আমি আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। পরবর্তী আবার দেখা হবে এই প্রত্যাশায়, তোমাদের সার্বিক ভালোত্ব কামনায় আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।